তো এই রাজীব কুমার আর প্রতীক জৈনের কাছে রাখা আছে। রাজীব কুমারকে অ্যারেস্ট করা ইমিডিয়েট প্রয়োজন। তার কারণ হচ্ছে কিডনির যে ইঞ্জেকশনগুলো, যে ওষুধগুলো বেরোচ্ছে, এগুলো সমস্তটা জাল। এই ওষুধের র্যাকেটগুলো ওই হসপিটালগুলো বসে সন্দীপ ঘোষ চালাতেন এবং সন্দীপ ঘোষকে পয়সা পৌঁছে দিতে হতো। পিসিমনির জেল এবার অনিবার্য। আমরা যতটা না বুঝছি তার থেকে 3 ডবল বেশি বুঝছে মমতা ব্যানার্জি, যে এই বছর তৃণমূল কংগ্রেস আর সরকার তৈরি করতে পারবে না। তার জন্য অভয়ার খুনটা কোনো অ্যাকচুয়ালি সুব্রতদা বোঝাতে চেয়েছিলেন যেদিন ওর বাড়ির সামনে গার্ডরেল থাকবে না ওদিনে সুইসাইড করে। মমতা ব্যানার্জিকে শিরায় শিরায় মজ্জায় মজ্জায় আমরা চিনি, বাকিরা চেনে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ওই দিন নির্মল ঘোষের ফোনে অন্তত 30 বার এসছে। সেটা নির্মল ঘোষ নিজে কোথাও স্বীকার করেছে। আমি সেই কথা শুনেই বলছি। তাহলে আপনারা জানবেন বাংলায় তৃণমূল সরকারও থেকে যাবে। যেটা বলবো, কিছুদিন আগে আমরা দেখলাম যে আইপ্যাকের দফতরে ইডি তদন্ত করতে গেছিল এবং মুখ্যমন্ত্রী বাধা দিয়েছিল। তারপর মামলা হয়েছে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট, দু জায়গাতেই দেখা গেল শাসক দল একেবারে মুখ থুবড়ে পড়লো। হাইকোর্টে খারিজ করে দেওয়া হলো ইডির বিরুদ্ধে মামলাটি এবং স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। দেখুন, হাইকোর্টে শুধু এই মামলা না, হাইকোর্টের তৃণমূলের যে সংগঠনটা ছিল সেটা সম্পূর্ণ ভেঙে গেছে। কারণ হাইকোর্টে তৃণমূলের যারা সংগঠনটা এতদিন চালাতেন, অ্যাডভোকেট তরুণ চ্যাটার্জি যিনি কনভেনার ছিলেন, ওনারা দেখেছেন হাইকোর্ট বার ক্লাবের ইলেকশনে উল্টো প্যানেল দিয়েছে এবং বার অ্যাসোসিয়েশন ইলেকশনে উল্টো হবে। মেন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে দিদিমণির তো দোকান কাটা, লজ্জা ঘেন্না বলে কিছু নেই। পিসিমণি, দিদিমণি আর উনি নেই। তো সমস্ত মামলা যা যা সরকারিভাবে যা যা অঘটন হয়েছে, যা যা কেলেঙ্কারি হয়েছে, সব মামলাতেই উনি হেরেছেন। আর এটা তো ওপেন চোখের সামনে ডাকাতি করে এনেছেন। এই মামলা আমরা যেমন টিভিতে দেখেছি, আপনারা দেখেছেন, সেরকম জাজরাও দেখেছেন। আর তাছাড়াও যা যা দেখে না থাকলেও যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে ওনার এই মামলা হারারই ছিল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আমার এখন ভয় লাগছে অন্য জায়গায়। আমার ভয় লাগছে অন্য জায়গায়, ইন দ্য সেন্স সারা ভারতবর্ষ এবং সারা বাংলার লোক যেটা চাইছিল যে যে কেলেঙ্কারিতে ডাইরেক্টলি অভিষেক ব্যানার্জির নাম জড়িয়েছিল, অভিষেক ব্যানার্জিকে গ্রেপ্তার হবেই টুডে অর টু। আমার এখন যেটা ভয় লাগছে, অভিষেক ব্যানার্জির আগে এই ইডির অফিস কাণ্ডে, আইপ্যাকের অফিস কাণ্ডে দিদিমণির না জেল হয়। পিসিমণির জেল এবার অনিবার্য। যে ঘটনা উনি লোক সমক্ষে ঘটিয়ে দিয়েছেন। কালকে তো শুভেন্দুবাবু বলেছেন যে মোবাইল অব্দি চুরি করেছে। তো এই ঘটনা থেকে পিসির জেল অনিবার্য। এই মামলা শুধু হারা না, এই মামলায় চূড়ান্ত ফলাফল হবে। আর যদি এই মামলায় চূড়ান্ত ফলাফল না হয়, এটা ইডির ব্যর্থতা হবে। আমার মনে হয় না ভারতবর্ষে ইডি এত বড় ব্যর্থ। ইডির আইনজীবীরা অলরেডি সিবিআই তদন্ত চেয়েছে, এই যে ফাইল চুরি, তথ্য প্রমাণ লুটের চেষ্টা করেছে। অন্যদিকে রাজীব কুমার, যিনি ছিলেন ওখানে উপস্থিত, ওনার সাসপেনশনেরও অর্ডার চেয়েছে সুপ্রিম কোর্টের কাছ থেকে। এই ঘটনায় যদি রাজীব কুমারের সাসপেনশন না হয়, তাহলে আপনারা জানবেন বাংলায় তৃণমূল সরকারও থেকে যাবে। এই যে ঘটনা, এই ঘটনা এর আগের বারের রাজীব কুমারের ঘটনায় দেখেছিলেন সারদার লাল ডায়েরি। সেই লাল ডায়েরিকে প্রোটেক্ট করার জন্য দিদিমণি নিজে রাস্তায় অনশনে চলে গেছিলেন। তখন আমরা আপনাদের একটা ছোট্ট ভালো ঘটনা বলি। আমার এক বন্ধু আছে, সে একটু তোতলা, তার নাম বাচ্চু। তো যেদিন এই ঘটনা ঘটে তখনও আমরা তৃণমূলে ছিলাম। তো আমি দূরে কোথাও একটা ছিলাম। তো সিবিআই কে যখন পুলিশ অ্যারেস্ট করতে গেল, তখন আমাকে ওই বাচ্চু বলে আমার বন্ধুটা ফোন করেছে। ও আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসই করতো। করে বলেছিল, ভাই এই পার্টিটা আর করা যাবে না। আমি কেন? বলছে, আগে শুনতাম সিবিআই অন্যদের অ্যারেস্ট করে, এখন শুনছি বাংলার পুলিশ সিবিআই কে অ্যারেস্ট করছে। এই পার্টি আর করা যাবে না। যে কত বড় কোরাপ পার্টি, সেও বুঝতে পেরে আমাকে বলেছিল এই পার্টি আর করা যাবে না। তো রাজীব কুমারকে অ্যারেস্ট করা ইমিডিয়েট প্রয়োজন। সেটা বাংলার মানুষের স্বার্থে। কোনো রাজীব কুমারের বিরুদ্ধে আমাদের কোনো, বা শুভেন্দু অধিকারীর বা সুকান্ত মজুমদারের বা শ্রমিক ভট্টাচার্যের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই।
রাজীব কুমারকে অ্যারেস্ট করলে একমাত্র সেই সারদা থেকে টোটাল আজ অব্দি যত কেলেঙ্কারি মমতা ব্যানার্জির আছে সমস্তটা মানে সমস্ত কিছু নথি প্রমাণ তথ্য সমস্ত কিছু আছে এই রাজীব কুমারের কাছে। তাই এই ঘটনায় যখন পাওয়া গেছে ইমিডিয়েটলি রাজীব কুমারকে কাস্টাডিতে নিলেই সমস্ত তথ্য সামনে বেরিয়ে আসবে। না, বলছি রাজীব কুমার বা প্রতীক জৈন এরা তো দলের সদস্য নয়, তাহলে মমতা ব্যানার্জি এরা তৎপর কেন এদেরকে বাঁচাতে? মমতা ব্যানার্জি টোটাল কাচ্চা চিট্ঠা। মমতা ব্যানার্জি যত দুর্নীতি যত অন্যায়, এই আপনি শুধু এই মানে কয়লা কাণ্ডে এই তো নথির জন্য নয়, রাজীব কুমার বা প্রতীক জৈন এদেরকে বাঁচানোর প্রয়োজনে মমতা ব্যানার্জিকে প্রয়োজনে গঙ্গাসাগরে এই ঠান্ডায় মমতা ব্যানার্জি ডুব দিয়ে বসে থাকতে পারেন ঘন্টার পর ঘন্টা, কারণ ওদের হাতেই মমতা ব্যানার্জির প্রাণ ভ্রমরা আছে, তৃণমূলের কারোর কাছে নেই। তৃণমূলের যত নেতা মন্ত্রী তাদের তো আছেই, সঙ্গে মমতা ব্যানার্জির কয়লা গরু চাকরি যত দুর্নীতি, সমস্ত ক্ষেত্রেই দুর্নীতি, শিক্ষা, সমস্ত দুর্নীতির টাকা পয়সা অর্থ এবং সুবিধা যে মমতা ব্যানার্জির কাছে পৌঁছেছে তার নিজের কাছে, তার সমস্ত প্রমাণ হিসাব পত্র সমস্ত কিছু একমাত্র এই রাজীব কুমার আর প্রতীক জৈনের কাছে রাখা আছে, তার প্রমাণ তথ্য। তাই ওদেরকে বাঁচানোর নাটক করে উনি ওনাদেরকে দেখান যে আমরা তোমাদের বাঁচাচ্ছি, আসলে উনি কিছু ওনাকে বাঁচাতে নিজেকে বাঁচাতে ওদেরকে বাঁচাতে যান। সুপ্রিম কোর্ট জানিয়েছে যে সিসিটিভি ফুটেজ ওই এলাকার সেগুলো সব সংরক্ষণ করার জন্য, কিন্তু ইডির আইনজীবীরা বলছে কোনো সিসিটিভি ফুটেজই নাকি পাওয়া যাচ্ছে না, সমস্ত ফুটেজ ডিলিট করে দেওয়া হয়েছে। এটা তো একটা ঘটনার সিসিটিভি ফুটেজ। গত বিধানসভা নির্বাচনে 60 থেকে 70% ক্যামেরার ভোট কেন্দ্রের ক্যামেরাকে নয় ময়দা দিয়ে নয় কালি দিয়ে নয় কাগজ দিয়ে আটকে দিয়েছে, সারা বাংলার ভোটটাকে সিসিটিভি কে বন্ধ করে দিয়ে তুলে নিয়েছে। তাহলে আপনারা ভাবছেন কি করে এই ফুটেজ ওরা রাখবে? কিন্তু পুরোটাই যাতে এটা প্রমাণ করা না যায় সিসিটিভি ফুটেজ তো উড়িয়ে দেবেই, কখনো রাখবে না মমতা ব্যানার্জি, এত বোকা ওনাকে ভাবার কোনো কারণ নেই। এখন যেটা ইডির আইনজীবীরা বলছে যে ইডি কোনো তথ্য বাজেয়াপ্ত করেনি, পরবর্তীকালে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় যে তথ্যগুলো ফিরিয়ে দিতে হবে যেগুলো মমতা ব্যানার্জি নিয়ে গেছিলেন, তখন কি আসল তথ্য যেটা ইডি খুঁজতে এসেছিল সেটা পাওয়া সম্ভব? আর কিচ্ছু পাওয়া যাবে না। আপনারা আরজিকর কাণ্ড দেখেননি? আপনাদের আরজিকর কাণ্ড দেখেও আপনাদের চোখ খোলেনি? যে 4 দিন 5 দিন 6 দিন নিজের আয়ত্তে জোর করে মামলাটাকে রেখে দিয়ে বাইরে থেকে অরূপ বিশ্বাসরা লোক পাঠিয়ে সেই হসপিটালকে ভাঙচুর করিয়ে তার সমস্ত তথ্য প্রমাণ সমস্ত কিছু ওখান থেকে লোপাট করে দিয়ে, এমনকি বাথরুমের দেওয়াল অব্দি ভেঙে দিয়ে যেখানে আরো প্রমাণপত্র পাওয়া যেত, সমস্ত কিছুকে তদন্তের যা যা প্রয়োজন ফরেন্সিক যে যে জিনিসগুলোকে করতে পারে ওর পুলিশ, মানে যে রক্ষক সেই ভক্ষক, পুলিশই তো জানে কি করে তদন্ত করে বার করতে হবে, সেই পুলিশের সুপাররা তারাই যখন প্রমাণ লোপাট করে দিচ্ছে 6 দিন ধরে আটকে রেখে প্রমাণ লোপাট করে দিয়ে তারপর বললো সিবিআই, এবার সিবিআই এসে কিছুই পেল না। এই যে তথ্যটা উনি নিয়ে গেলেন, এই তথ্যটা নিয়ে যাওয়ার পর আপনি কি করে ভাবছেন যে ওই তথ্য ফেরত দিতে বললে মমতা ব্যানার্জির ফাইলের ভেতর যে কাগজগুলো নিয়ে বেরিয়ে গিয়েছেন যখন ফেরত দেবেন তখন ওর ভিতরে ওই কাগজগুলো থাকবে? চুরি করা মহা পুণ্য যদি পেটে সয় আর যদি না পর ধরা, এটা মমতা ব্যানার্জির কে দেখেই আমার মনে হয় আগে কোনো মনীষীরা লিখেছিলেন। এত সুন্দর চুরি মানে না দেখলে না বুঝলে এই আইডিয়া করা যেত না। দাদা, তুমি আরজি করের কথা বললে, আরজি করে যে ঘটনা ঘটেছে অভয়া, সেই অভয়ার বাড়ি এই আশেপাশে আগরতলার, পানিহাটিতে। হ্যাঁ পানিহাটিতেই। এবার অভয়া যে এখনো বিচার পায়নি, সুপ্রিম কোর্টে এখনো কেসটা চলছে। যদি ঠিক সময় অভয়া বিচার পেত, তারপর রাজ্যে যতগুলো শ্লীলতাহানির ঘটনা আমরা দেখেছি এগুলো কি ঘটতো? কখনোই ঘটতো না। ঘটলেও দেখুন, আমি এখনো বলছি, কখনো কখনো মানুষের অগোচরে এরকম ক্রিমিনাল মানসিকতা নিয়ে কিছু মানুষ হয়তো ঘটিয়ে বা ফেলতেনও। একটা অভয়ার ঘটনা আমি বলছি না যে ধরা পড়ে গেলে সারা পৃথিবীতে ধর্ষণ খুন বন্ধ হয়ে যেত, এটা সম্ভব না। কিন্তু এই ঘটনাটার যদি প্রিন্সিপাল পানিশমেন্ট হতো, এই ঘটনাটা সমস্ত তদন্ত করে যদি জিনিসটাকে বার করে আসল যারা মাথা তাদের যদি প্রশাসন বার করতে পারত, তাহলে কিন্তু এই ধরনের প্রবণতা অনেক কমতো, মানুষের মধ্যে ভয়টা জাগতো। আজকে আপনি এই ঘটনাটা নিয়ে বলুন, আমি রোজ মিটিংগুলোয় বলছি যে এই ঘটনাটাকে অন্তিম রূপ দিয়েছেন কে? পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। তার সঙ্গে কে? তৎকালীন কাউন্সিলর সিআইসি ছিলেন
সোমনাথ দেকে এই অভয়ার ঘটনা করার পর সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্ব জুড়ে, সারা পৃথিবীর মা বোনেদের চোখের জল পড়লো, রক্তশ্রু বেরোলো মা বোনেদের। তারপরে ওই ঘটনা যিনি ঘটালেন, এই শঙ্কু সোমনাথ দে, তাকে পানিহাটির চেয়ারম্যান করে দেওয়া হলো, মানে প্রমোশন দেওয়া হলো, প্রাইস পোস্টিং, এটা যে তুমি পুড়িয়ে দিয়েছো। তাই এই ঘটনাটাকে অ্যাকচুয়ালি তো কন্ট্রোল করছিলেন নবান্ন 14 তলা থেকে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশরা এরকম গিয়ে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন ওই দিন নির্মল ঘোষের ফোনে অন্তত 30 বার এসছে। সেটা নির্মল ঘোষ নিজে কোথাও স্বীকার করেছে, আমি সেই কথা শুনেই বলছি। তো এই যে ঘটনাক্রমটা ঘটানো হয়েছে, এই টোটাল ঘটনাক্রমটার যারা মাথা তো অ্যাকচুয়ালি নির্মল ঘোষ, মমতা ব্যানার্জি, আর যে করে সুপারের নাম কিছু সন্দীপ ঘোষ, এরা তো মাথা। অ্যাকচুয়ালি তুই এই যে সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসানো হয়েছে, ওকে তো ফাঁসিয়ে দিয়ে কেসটা শেষ করার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি অভয়ার বাবা মার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, সুসম্পর্ক, এবং আগে থেকেই আমরা পরিচিত। বিরাট বড় একটা মেডিকেল স্ক্যাম। এই যে তোমরা দেখবে, আমি জানি না তোমাদের কতক্ষণ সময় আছে, তোমরা দেখবে এখন কিডনির রোগ আগের থেকে প্রায় 40 থেকে 45% বেড়েছে। কেন? তার কারণ হচ্ছে কিডনির যে ইঞ্জেকশনগুলো, যে ওষুধগুলো বেরোচ্ছে, এগুলো সমস্তটা জাল। এই ওষুধের র্যাকেটগুলো ওই হসপিটালগুলো বসে সন্দীপ ঘোষ চালাতেন, এবং সন্দীপ ঘোষকে পয়সা পৌঁছে দিতে হতো কিন্তু কালীঘাটের কোথাও। এই ঘটনাটা অভয়া এটা জেনে যাওয়ায় কিন্তু অভয়ার মৃত্যু হয়েছে, এবং অভয়াকে খুন করাই একমাত্র উদ্দেশ্য ছিল বলে আমার ধারণা। ধর্ষণটা ফ্রিতে, আর অত্যাচারটা সারা রাত ধরে তার উপর যে অত্যাচার হয়েছে, পাশবিক অত্যাচার হয়েছে, সেই পাশবিক অত্যাচারগুলো প্রয়োজন ছিল না, এমনি মেরে দিলেই ঘটনাটা হয়ে যেত। কিন্তু তাদের যে নৃশংসতা, তাদের যে জিঘাংসা, যে তুই জেনে গেলি কি করে, তুই জেনে গেলি আমাদের ভয় দেখালি কি করে যে বলে দিবি, তার আক্রোশ মেটাতে তার উপর সারা রাত ধরে অকথ্য অত্যাচার হয়েছে। পরে তো আমরা আরো দেখুন, আরজি করে তো আমাদেরও পরিচিত অনেক লোকজন আছে, আমরা জানতে পেরেছি, কিন্তু তারা ভয় হয়তো আপনাদের সামনে মুখ খুলতে সাহস পাবে না। এই অত্যাচারটাকে সংগঠিত করা হয়েছে মেডিকেল স্ক্যামটাকে টোটাল ধামাচাপা দেওয়ার জন্য, এবং সেই মেডিকেল স্ক্যামের বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার পরিবার। তার জন্য অভয়ার খুনটা কোনো সিঙ্গেল ঘটনা নয়, এটা তো অনেক বড় কনস্পিরেসির পার্ট। আপনি যে মেডিকেল স্ক্যামের কথা বলছেন, মমতা ব্যানার্জি আমরা জানি স্বাস্থ্যমন্ত্রীও। তার মানে উনি এই যে গোটা 15 বছরে এমন কিছুই করলো না যে এখন এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তারই দলের সেকেন্ড ইন কমান্ড যাকে আমরা জানি, তাকে এসে সেবাশ্রয় করতে হচ্ছে গ্রামে গ্রামে। সেকেন্ড ইন কমান্ড ওর দলের হেলিকপ্টারে আসা মাল। শুভেন্দুদা যা বলে পারফেক্ট বলে। আমরা একসঙ্গে কথা বলেই এইটার বিরুদ্ধে প্রতিবাদ, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েই তো আমরা দল ছেড়েছি। কারণ আন্দোলনের নেত্রী বলে মমতা ব্যানার্জিকে। মমতা ব্যানার্জি আন্দোলন করেছিলেন, কিন্তু মমতা ব্যানার্জির আন্দোলনের কোনো সাকসেস ছিল না। মমতা ব্যানার্জির আন্দোলনের সাকসেস আসে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আন্দোলনটা করার। অ্যাকচুয়ালি এই আন্দোলনে মমতা ব্যানার্জি যে মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটা অ্যাকচুয়ালি নন্দীগ্রাম আন্দোলনের জন্য। সিঙ্গুরের আন্দোলনে তো আমরা ওখানে প্রেজেন্ট, আমি সিঙ্গুর আন্দোলনেও ওখানে অনশন মঞ্চে, এই ধর্ণা মঞ্চে প্রেজেন্ট, এবং মানে সারাদিন সকাল আমরা বাড়ি ফিরতাম না, ওখানেই থাকতাম। সিঙ্গুরে তো পিটিএ টাটাটা কারখানা করে দিয়েছিল সিপিএম, কারখানা তো পরে ভেঙে নিয়ে যেতে হয়েছে। সেটাকে মমতা ব্যানার্জি ধর্ণা দিতে পেরেছেন, কিন্তু আটকাতে পারেননি। একটা চুক্তি রাজ্যপালের সঙ্গে গিয়ে দেখিয়ে ওটা নিয়ে আবার আন্দোলন হয়েছে। এখনো ওই চুক্তির মানার দাবি নিয়ে যে মিছিল মমতা ব্যানার্জি করছে, আমি আপনাকে ছবি দিয়ে দেবো, মমতা ব্যানার্জির পাশে আমি হেঁটেছি। কিন্তু আসল মমতা ব্যানার্জিকে সাকসেস দিল হচ্ছে নন্দীগ্রাম। সেই নন্দীগ্রাম আন্দোলনের সাকসেসের পর শুভেন্দু অধিকারীর একটা দাবি ছিল সঙ্গত কারণে, যে আফটার মমতা ব্যানার্জি তাকে দায়িত্ব দেওয়া হোক। এটা কোনো অন্যায় কারণ নয়, কারণ সে তার আন্দোলনের জন্য শিশিরবাবুর মানে প্রচন্ড সাপোর্ট আমাদেরকে। শিশিরবাবুর আর্থিক ফিনান্স, আন্দোলন চালাতে তো একটা অর্থ লাগে, খাওয়া পড়া সমস্ত লোকদের চালানো, সমস্ত কিছু দিয়ে যারা করলেন, তাদেরকে সরিয়ে দিয়ে হঠাৎ হেলিকপ্টারে করে ভাইপোকে নিয়ে এসে নামিয়ে দিলেন। ওয়ান্স ফাইন 21শে জুলাই।
শুভেন্দু অধিকারী যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট। তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্টই কন্ডাক্ট করে 21শে জুলাইয়ের মঞ্চ সবসময়, সব ক্ষেত্রে। ওই মঞ্চে শুভেন্দু অধিকারীকে সরিয়ে দিয়ে কুণাল ঘোষকে দিয়ে কন্ডাক্ট করিয়ে অভিষেক ব্যানার্জিকে ল্যান্ড করালেন। কেন? এর প্রতিবাদে শুভেন্দু অধিকারী কিন্তু তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়েছিলেন। আর এই অভিষেককে যে আপনারা সেকেন্ড ইন কমন বলেন, দয়া করে বলবেন না, কানে প্রচন্ড বাধে। অভিষেক ব্যানার্জির এই সমস্ত স্বাস্থ্য ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা এগুলো করা আপনার কথাটাই সঙ্গত। যে তো এটা তো নিজেরাই নিজেদেরকে প্রমাণ করছে যে তার মানে ওর পিসিই ব্যর্থ। না হলে এখন কেন গ্রামে গিয়ে নতুন করে মেডিকেল ক্যাম্প করতে হবে? কি প্রয়োজন? তার মানে ওর পিসি ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, তাহলে তারই তো পদত্যাগ করা উচিত। অভিষেকের তো উচিত আগে মেডিকেল ক্যাম্প না করে, যেহেতু সে নিজে সরকারে রয়েছে, আগে উচিত তার পিসির পদত্যাগের দাবিতে রাস্তায় একটা জনসভা করা বা মিছিল করা। কিন্তু কিছুই করবে না, দোকান কাটা। বুঝতে পারছি না, প্রত্যেকজনের বাড়িতে গিয়ে ইডির হাত থেকে ফাইল কেটে মোবাইল কেটে যে মানুষ নিয়ে আসতে পারে। সুব্রত মুখার্জি এটা খুব দামি কথা বলেছিলেন, আমি ছিলাম। বলেছিলেন যে তোরা এই মমতাকে চিনিস না। আমরা যারা ছিল জিজ্ঞেস করেছিলেন, সুমন চট্টোপাধ্যায় ছিলেন ওদিন সামনে, সুব্রতর বাড়িতে কথা হয়েছিল, যে যেদিন দেখবে মমতা, যেদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে যে ওর বাড়ির সামনে পুলিশের গার্ডরেল লাগানো নেই, আর ওর বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড নেই, সেদিন যে মমতা কি করতে পারে সেদিনই তোরা দেখবি। মানে সুব্রতদা তো অনেক সিনিয়র মমতা ব্যানার্জিরও রাজনৈতিক গুরু। অ্যাকচুয়ালি সুব্রতদা বোঝাতে চেয়েছিলেন যেদিন ওর বাড়ির সামনে গার্ডরেল থাকবে না, ওদিনই সুইসাইড করবে। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি দলের সেকেন্ড ইন কমান্ড হতে পারেন, কিন্তু গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে উনি যেন সাধারণ সাংসদ, একটা দলের বিধানসভার একটা সাধারণ সাংসদ। সে লোকসভা লোকসভার সাধারণ সাংসদ। সে 3000 পুলিশ নিয়ে কি করে নন্দীগ্রামে সভা করতে যেতে পারে? এমনি সময় তো পুলিশকে দেখতে পাওয়াই যায় না। তো পিসি পাঠিয়েছে, পিসি জানে পাবলিকের রোষে যেদিন সেদিন পড়ে যাবে। গতকাল পানিহাটির চেয়ারম্যান পড়েছে, পাবলিক ঘিরে ধরে মারতে গেছিল। আর অভিষেকদের ওপরে তো এখন পাবলিকের কিরকম পরিমাণ খাড় আছে বুঝতে পারছেন, রাগ আছে। তাই জন্য 3000 পুলিশ দিয়ে ঘিরে পাঠাতে হয়। কেন? শুভেন্দু অধিকারী তো অভিষেক ব্যানার্জির থেকে অনেক বড় নেতা। শুভেন্দু অধিকারী সর্বভারতীয় নেতা। কটা পুলিশ পায়? 20-25টা, 30টা। তাও সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে দেয় বলে, তার সুরক্ষার জন্য। না হলে তো শুভেন্দু অধিকারী এমনিই ঘুরতে হতো। 3000 পুলিশ পাতো, 3টে পুলিশ আসতো না তার কাছে। এগুলো পিসি ওকে বাঁচানোর জন্য পাঠায়। মানে পিসি আছে বলেই ভাইপো এতদিন এখনো বাইরে। ওনার নামে তো ওই পিএমএল অ্যাক্টেও আমরা জানি যে 150 কোটি টাকার মামলা আছে। পুরোটাই তো পিসি। অভিষেক ব্যানার্জির কিচ্ছু নেই, আপনি বিশ্বাস করুন। কালকে যদি পড়ে যায় না তৃণমূল কংগ্রেস সরকারটা, আপনি লিখে রাখুন, অভিষেক পার্লামেন্টেও যাবে না। ও সেই সাহস হবে না, ও দিল্লিতে পার্লামেন্টে যাবে। কিচ্ছু নেই, কিচ্ছু জানে না রাজনীতি। এইসব যে ভাষণ দেয় না, স্মার্টনেস দেখায়, এগুলো আইপ্যাক রোজ ওকে আয়নার সামনে দাঁড় করিয়ে ট্রেনিং দিয়ে দিয়ে করাচ্ছে। ট্রেনিং দিয়ে নেতা হয় না, ট্রেনিং দিয়ে নেতা করা যায় না। নেতা হয় ওই যে মাটির নেতা শুভেন্দু। মাটি থেকে নেতা তৈরি হয়, মানুষ নেতা তৈরি করে, মাটি নেতা তৈরি করে। হেলিকপ্টারে এসে নেতা হয় না। ঘুরছে, কপালে ছিল, রাশিচক্রে ছিল। ওই সেই ভাইপো নাকি আমি বলতে পারছি না, ওখানে জন্ম হয়েছে, পিসি কপাল জোরে মুখ্যমন্ত্রী হয়ে গেছে। আমি তো মাইকে বলছি, আমরা বলছি তো যে পাপ করেছি, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোকের সরকারকে সরিয়ে পাপ করেছি তৃণমূল করে। মমতা ব্যানার্জির মতো মহিলাকে আমরা রাজ্যের মসনদে বসিয়ে পাপ করেছি। পাপের প্রায়শ্চিত্ত করতে আজকে ভারতীয় জনতা পার্টি করে আমরা এই সরকারকে, পতনটাই জীবনের লক্ষ্য, আর কিচ্ছু চাই না। পতন হয়ে গেলে রাজনীতি ছেড়ে দিয়ে অন্য কাজে চলে যাব, কিন্তু একে যতক্ষণ না অব্দি 14 তলা থেকে নামাবো, ততক্ষণ অব্দি আমরা রাজনীতিটা চালিয়ে যাব। যে পাপ করেছে এই জীবনে, এই জীবনে সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি। তো একদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, কাল থেকে দেখতে পাচ্ছি আমরা বিক্ষোভ চলছে, আগুন জ্বলছে। অন্যদিকে কিছু দূরে বহরমপুর, যেখানে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করছে। মানে এটা সংখ্যালঘুরা বিক্ষোভ দেখাচ্ছে বলেই কি শাসক দল চুপ করে আছে? এটা আপনারা বোঝেন না, এদের প্ল্যানটা খুব টিপিক্যাল প্ল্যান। এই যে বেলডাঙ্গায় দাঙ্গাটা হচ্ছে, এটা এদের তৃণমূল কংগ্রেসের রচনা করা।
এটা এখান থেকে কালীঘাট থেকে নবান্ন থেকে বসে পুরো প্লটটা সাজানো আছে। ওখানে দাঙ্গা হচ্ছে বেলডাঙ্গায়, আর বহরমপুরে অভিষেক ব্যানার্জি রোড শো করছে। মানেটা কি? বেলডাঙ্গার ওই মানে বিশেষ জাতির মানুষদের, ধর্মের মানুষদেরকে তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি বার্তা দিচ্ছেন যে তোমরা ওখানে করছো, অভিষেক তার কাছাকাছি রেখেছি, অভিষেক কোনো সমস্যা হলেই অভিষেক ঢুকে যাবে গিয়ে তোমাদের বাঁচাতে। এখানে যদি আজকে একটা রায়েট করে দেয়, দাঙ্গা করে হিন্দু নিধন চালু করে, তাতে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট ফোর্স নামায়, অভিষেক ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি যেমন প্রত্যেকজনের বাড়িতে গিয়ে ইডির ফাইল সব চুরি করে নিচ্ছে পালালো, তাহলে অভিষেক খুব কাছাকাছি তোমাদের অভিষেককে রেখে দিয়েছি যে অভিষেক তাড়াতাড়ি ঢুকে পড়ে তোমাদের ওখানে বাঁচাবে। এটা পুরো প্রি প্ল্যান দাঙ্গা করাচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি বলছে বিজেপির প্ল্যানে এই দাঙ্গাটা ওখানে হচ্ছে। তো সকালবেলা বিজেপির নামে 4 ঢোক জল বেশি খেয়েই বেরোয়, আর এখন আরো বেশি খাচ্ছে। কারণ মমতা ব্যানার্জি একমাত্র বুঝতে পারছে, আমি বলে দিই আপনাদের, ওনার কিন্তু মাটির সেন্স প্রচন্ড। প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবলে হবে না। একটা জনসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি বলে দিতে পারে, স্লোগান দেওয়া দেখে লোকের, যে বছর কি হতে চলেছে এই সিটে। তাই এই সেন্স সব থেকে বেশি মমতা ব্যানার্জি পাচ্ছে যে এই বছর মমতা ব্যানার্জি সরকার জিতে চলেছে। আমরা যতটা না বুঝছি তার থেকে 3 ডবল বেশি বুঝছে মমতা ব্যানার্জি যে এই বছর তৃণমূল কংগ্রেস আর সরকার তৈরি করতে পারবে না। সেই থেকেই ওনার একটা বরাবরের অ্যাটিচিউড, যেখানটায় উনি পারবেন না বোঝেন, ওখানটায় গিয়ে উনি বেশি চিৎকার করেন। মমতা ব্যানার্জিকে শিরায় শিরায় মজ্জায় মজ্জায় আমরা চিনি, বাকিরা চেনে না, কারণ আমরা ওনার সঙ্গে ঘর করে আসা ছেলে। মমতা ব্যানার্জি যখনই বুঝবে যে এই সিটে হারবে, তখনই উনি গিয়ে ওই সিটে এমন দাপাদাপি করবেন যেন ওই সিট থেকেই সারা বাংলা জিতবেন। ঠিক সেই জিনিসটা মমতা ব্যানার্জি পতনের টাইমে যে কাজ করার মমতা ব্যানার্জি আজকে করছে, আর সেইটা বুঝতে পারছি একমাত্র আমরা, এই সেন্স আমাদের আছে। এই যে বিজেপির নামে সারাক্ষণ গালাগাল করছে না, ও এই ত্রাস করে একটা অ্যান্টি হাওয়া তৈরি করতে চাইছে যে না বিজেপির বিরুদ্ধে আমরা, আর উনি তো নিজেই বলে দেবেন যে বাংলার সবাই উনি যা বলছেন তাই। এইটা করে একটা হাওয়া বা একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করছেন যে বিজেপির বিরুদ্ধে আছে সবাই। দেখবেন অনেক সময় কি করে, প্রেস মিডিয়াগুলোকে কাউন্টিং এর দিনে কেন কেনে? কাউন্টিং এর দিনে তো যা রেজাল্ট বেরোবে তাই হওয়া উচিত। কিন্তু দেখবেন যেগুলো তৃণমূলের মিডিয়া, সেগুলো কিন্তু সকাল থেকে বাজাতে চালু করে, অ্যাকচুয়ালি ভোট কেন্দ্রগুলো কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে খবর রাখে না, রাখে হয়তো বলে না। সকাল থেকে দেখাবে, দেখবেন ওদের টিভিগুলো দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস 294টাতেই এগিয়ে। বাকি যারা নিউট্রাল মিডিয়া আছে বা যারা তৃণমূলকে সমর্থন করে না, তারা দেখবেন অরিজিনাল ফিগারটা দেখাচ্ছে। কেন? এই যে 294টাতে এগিয়ে ওদের মিডিয়াগুলো বলে, ওরা একটা ট্রেন্ড তৈরি করতে চায় যে সবাই হেরে গেছে, মানে তৃণমূল কংগ্রেস পুরো জিতে গেছে। তাতে কি কাউন্টিং এর ভেতরে যারা আছে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে। মনস্তাত্ত্বিক প্রভাব পড়ে, তারা ভাবে বাবা তৃণমূল সব জায়গায় জিতে গেছে, তাহলে আমরা একটা দুটো জিতে কি করবো? এখানে যদি মারধর করে, এখানে যদি গন্ডগোল হয়, এখানে যদি আমাদের মেরে ফেলে, তার থেকে ওরা তখন কাউন্টিং হল ছেড়ে আস্তে 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 যেগুলো জিততো সেগুলো থেকেও বেরোনো চালু করে। তখন তৃণমূল ওই সিটগুলোকেও কাউন্টিং এ ভুল ভাল করিয়ে দিয়ে জিতে নিয়ে বেরিয়ে যায়। এটা হচ্ছে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলার কারণ। আর মমতা ব্যানার্জি এইরকম কথা বলে একটা মনস্তাত্ত্বিক প্রভাব ফেলার চেষ্টা করছে। আর বেলডাঙ্গায় একজন মহিলা সাংবাদিক, তিনি মার খেয়েছেন, খুব বাজেভাবে তিনি আহত, হসপিটালে ভর্তি। মমতা ব্যানার্জি বলছেন মবে ঢুকেছে কেন? আমি ওদেরকে সাপোর্ট করছি না, কিন্তু ওই জায়গায় কেন গেছে? একজন মহিলা হয়ে একজন মহিলার সম্পর্কে এরকম বলছে। আপনারা দেখলেন না যেদিন প্রতীক জৈনের বাড়ি থেকে বেরোচ্ছে, সেদিন একটা বিশেষ টিভি চ্যানেলের নামে কত গালাগাল করলেন, দালাল 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 বলে। আপনারা দেখেননি পার্কস্ট্রিট কাণ্ডে যখন ধর্ষণ হয়েছে, উনি বলেছেন অত রাত্রে বেরোনোর কি দরকার ছিল, বা ও লাভ অ্যাফেয়ারে যুক্ত ছিল। আরো যখন বিভিন্ন ধর্ষণ হয়েছে তখন মানে মেয়েদেরকে ডিফেন্ড করার জায়গায় উনি মেয়েদেরকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। সাংবাদিকটা তো ছোট ঘটনা, ওনার কাছে এসব কিছু যায় আসে না। ওনার প্রয়োজনে ওনাকেই, সুব্রত মুখার্জির কথাটা আপনি মনে করতে রাখতে পারছেন না, ওনার প্রয়োজনে, ওনার ক্ষমতায় থাকার জন্য, ওনার পরিবার রাজ সিংহাসনে বসিয়ে রাখার জন্য যাকে বলি দিতে হয় উনি বলে দেবেন। সেখানে সাংবাদিক হোক, আপনাদের মতো সাংবাদিকরা হোক, বা সাধারণ মানুষ হোক, অন্য কোনো মহিলা হোক, যে হোক। নাহলে একটা সিপিএম সমর্থিত এক পরিবারের কি মেয়েটার নাম যে বোমে মারা গেল, তামান্না। তামান্না, তারও ফেভারে দাঁড়ালো না।
ও তো বিজেপির লোক না, ও তো সিপিএম এর লোক, যে সিপিএম তৃণমূলকে জেতানোর জন্যই বাংলায় এই মুহূর্তে কাজ করছে। তাদেরও পক্ষে বললো না। উনি ওনার প্রয়োজনে, ওনার নিজের ক্ষমতায় থাকার কারণে উনি যে কোনো মানুষকে, যে কোনো পরিস্থিতিকে যে কোনো সময় বলি দিয়ে দিতে পারে। উনি এরকম আরো বলবেন। সাংবাদিকদের উপর আক্রমণ হওয়াটা তো বাংলায় তৃণমূল আমলে বেশি চালু হয়েছে, সিপিএম আমলে কিন্তু এতটা হয়নি। হয়েছে, হয়নি আমি বলবো না, কিন্তু এত হয়নি। কারণ হুম। সবটাতেই মমতা ব্যানার্জির একটা প্রচ্ছন্ন মদত থাকে। দেখা যায় সামনে নির্বাচন আর একের পর এক হিন্দু মন্দিরের শিলান্যাস করছেন মমতা ব্যানার্জি। মানে কোথাও গিয়ে ধর্মকে রাজনীতির ভোট ব্যাংক হিসেবে ইউজ করছেন। আরে আপনি মমতা ব্যানার্জির কথা বলছেন, উনি তো দেখাতে চাইছেন যে হিন্দুদের সঙ্গে আমরাও আছি, যেটা উনি সম্পূর্ণ মুসলিমদেরকে নিজের ভোট ব্যাংক ভাবেন। এখানে উনি রাজ্যে দেখাতে চাইছেন যে আমরা হিন্দুদেরও লোক, বা আমিও হিন্দু। এই যে সামান্য এই নির্মল ঘোষরা বা এই এমএলএরা যে এই পাঁচালি কি পাঁচালি, লক্ষ্মীর পাঁচালি করে এলাকায় এলাকায় ঘুরছে না, প্রতি মন্দিরের সামনে গিয়ে মাথা টেকছে না 500 টাকা চাঁদা দিচ্ছে। আপনি খবর নিয়ে দেখুন, আপনাদের কাছে তো খবর আছে। ওরা সব মন্দিরে গিয়ে 500 টাকা 1000 টাকা চাঁদা দিচ্ছে এমএলএরা। ওরা ভাবছে যে 500 টাকা 1000 টাকা মন্দিরগুলো চাঁদা দিলেই হিন্দুরা ভাববে ওরা হিন্দু। এটা শুধুমাত্র হিন্দু ভোটের বেশ কিছু পার্সেন্টেজ ওদের দিকে টানার, বা যে হিন্দুরা ওদের ভোট দিত। মমতা ব্যানার্জি খুব ভালো বুঝতে পেরেছে লাস্ট বিধানসভা ইলেকশনেও যে হিন্দুদের ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে, সেই হিন্দুদের ভোটটাও ভেঙে এবছর বিজেপির বাক্সে যেতে চলেছে। সেই ভাঙাটাকে বাঁচানোর জন্য মন্দিরে মন্দিরে চাঁদা দিচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি হিন্দু মন্দিরে গিয়ে মাথা ঢাকাচ্ছে না। এতদিন ঢাকানি কেন আপনি আমাকে বলুন? ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনি যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর থেকে 5,000 ছবি পান হিজাব পরে, আপনি 50টা ছবি পাবেন না হিন্দু মন্দিরে মাথা ঢাকা। এই প্রচেষ্টা উনি এটা অনেকদিন আগে বুঝতে পেরেছে। এইটা বুঝতে পেরেই প্রথম দীঘায় জগন্নাথ মন্দির করার টার্গেট করেছে। আপনি গিয়ে দেখুন জগন্নাথ মন্দিরে মুসলিমদের ভিড়। জগন্নাথ মন্দিরে কখনো মুসলিমদের ঢোকার, মুসলিম কেন, হিন্দু ছাড়া অন্য কারোর ঢোকার এ আছে? এই ভারতবর্ষে ইন্দিরা গান্ধীর মতো মানুষকে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয় কেন? ওই মন্দিরের একটা নিজস্ব আইন আছে। আইন মানে জগন্নাথ দেবের ইচ্ছা অনুসারে। সেই মন্দির, দীঘার মন্দিরে দেখুন, আমি কোনো জাতিকে ছোট করছি না, কিন্তু যদি কোনো মসজিদে এরকম নিয়ম থাকে যে এখানে হিন্দুরা অ্যালাউড নয়, তাহলে আপনি পারবেন যেতে? আপনি ঢুকে পড়লে আপনাকে কেটে দেবে, সোজা আপনার গলা কেটে দেবে। এই হিন্দু ধর্মকে নিয়ে এত খেলার ওনার কি আছে? আমরা তো বলছি না যে আপনি মুসলমান ধর্ম, আপনি মুসলমানদের ভোট নিন না। আমরা তো বলছি আমরা মুসলমানদের ভোট ছাড়াই আমরা নির্বাচনে যেতে চাই। কিন্তু আমরা মুসলমান সম্প্রদায়কে এটাও বলতে চাই যে ভারতীয় জনতা পার্টি কখনোই মুসলিমদের বিরোধী না। ভারতীয় জনতা পার্টি বারবার একটাই শিক্ষা দিচ্ছে আমাদেরকে, ভেতরে যে কর্মশালা হয়, আমাদেরকে ভেতরে আমাদের যে মিটিংগুলো হয়, তাতেও মুসলিমদের প্রতি আমাদের একটাই বার্তা দিতে বলা হয়েছে যে, এবং বাস্তব, যে আমরা রাষ্ট্রবাদী হিন্দুদের বা মুসলিমদের পক্ষে। আপনি ভারতবর্ষেও থাকবেন, আপনি পাকিস্তান কি জয় বলবেন, আপনি পাকিস্তানের ফ্ল্যাগ ওড়াবেন, এটা তো কেউ মেনে নিতে পারেন। আপনি পাকিস্তানে গিয়ে পারবেন ইন্ডিয়ার ফ্ল্যাগ তুলতে? ওখানেই অন্তত 10 টুকরো করে দেবে আপনাকে। এটারই প্রতিবাদ করছি আমরা। বেচারাম মান্না তো বাধাটা দেননি, ওটা দিদি মমতা ব্যানার্জি পাঠিয়েছে। দেখুন, বিপরীতকালে বিনাশকালে বিপরীত বুদ্ধি। মমতা ব্যানার্জির এই বাধা দেওয়ার রাজনীতি, যেখানেই উনি আতঙ্ক দেখেন, যেখানেই শুভেন্দু অধিকারী দেখেন সেখানেই বাধা, যেখানেই আন্দোলন দেখেন তার বিরুদ্ধে সেখানেই বাধা, পুলিশ দিয়ে বাধা, আমাদের সমস্ত কিছু করি, ইভেন সরস্বতী পুজো অব্দি আমাদের কোর্টে গিয়ে করতে। তো এই বেচারাম মান্নাকে দিয়ে এই নিজে বাধাটা দেওয়ার কোনো চেষ্টা করছেন, এটাও ওনার দিকে বুমেরাং হবে। সিঙ্গুরের মানুষ কিন্তু চাইছে যে ওখানে সিঙ্গুর না, তার আশেপাশের অন্তত 5টা 7টা বিধানসভার মানুষ চাইছে, সর্বোপরি সারা বাংলার মানুষ চাইছে সিঙ্গুরের টাটারা ফিরে আসুক। আর নরেন্দ্র মোদীর আগামীকাল সিঙ্গুরের এই সভায় উপস্থিতি, আমি তাকিয়ে আছি শুভেন্দু অধিকারীর ভাষণের দিকে কালকে। এই উপস্থিতি সারা বাংলার মানুষের মনে আবার আশা জাগাবে
যে টাটারা আবার বাংলায় ফিরে আসবে। আর যদি টাটারা বাংলায় ফিরে আসে তাহলে আপনি জানবেন টাটাদের পেছনে বহু বড় বড় ব্যবসায়ীরা আবার বাংলায় ফিরবে। নরেন্দ্র মোদীর এই বার্তা সারা ভারতবর্ষে পৌঁছে যাবে। অসংখ্য ধন্যবাদ।